আজকে 31শে অক্টোবর 2024, আজকে কালী পুজো। আমরা কিছু কারণবশত, যেহেতু বাবা এবছরে চলে গেছেন, সেই কারণের জন্য আমরা এবছরে বাড়িতে কালী পুজো হচ্ছে না এবং বাড়িতে থাকতেও একদম ইচ্ছা করছিল না। তার কারণ একদিকে বাবা নেই, অন্যদিকে পুজো হচ্ছে না। আমরা সকাল সকাল আজকে বেরিয়ে পড়েছি এবং বেরিয়ে পড়িয়ে এখন আমি দাঁড়িয়ে আছি যে জায়গাটাতে। এই জায়গাটা একটা রেস্টুরেন্ট, ঠিক আছে? এটার নাম হলো হচ্ছে মাদার্স হাট। এটা হচ্ছে কৃষ্ণনগরে। আমাদের উদ্দেশ্য হলো হচ্ছে আমরা আজকে কাশিমবাজার রাজবাড়ি যাব এবং তার জন্য সকাল সকাল রওনা হয়ে গেছি। যদিও এই দুজনে এখানে ঘুরে বেড়াচ্ছে, দুজনে ওয়াশরুমে গেছিলো, ওয়াশরুম থেকে আসছে। এনে ভাইকে একটু ধর। সবাই মিলে চলে এসছে। আপাতত ছেলেকে একটু দিয়ে দিলাম, অনেকক্ষণ ধরে বলেছিল। আর এই মাদার্স হাটটা খুব সুন্দর করে সাজানো। একটা দিকে তো একটা কমপ্লিট স্ট্রাকচার আছে, হলো হচ্ছে আপনার এইরকমভাবে একটা কমপ্লিট স্ট্রাকচার আছে যেখানটায় খড় দিয়ে একটা নারকেলের গাছের গুঁড়ি দিয়ে এইটাকে একটা স্ট্রাকচার করে রেখেছে। এটাই বোধহয় ওদের প্রথম প্রজেক্টটা ছিল। কিন্তু এটার ভেতর দিকটাতে নন এসি, এসি, ইনফ্যাক্ট এখানে একটা সিস্টেম আছে যেটা হলো হচ্ছে রোবোটিক সার্ভিং সিস্টেম। সেই রোবোটিক্স, এটা এদের আর একটা রেস্টুরেন্টের পার্ট। এই রেস্টুরেন্টের পার্টটাতে আমি আলাদাভাবে পারমিশন নিয়ে এসেছি। এটাতে এখনও কোনো লোকজন নেই। একটা অসম্ভব সুন্দর করে সাজানো। এখানে একটা মা দুর্গা আছে, ঠিক আছে? সপরিবারে মা দুর্গা, এবং এগুলোকে ফুলগুলোকে যে জলের মধ্যে ভাসিয়ে রেখেছি, সেই ফুলগুলো অসম্ভব সুন্দর করে এখানে টেরাকোটার দুটো হাতি দুপাশে এবং মাঝখানে মা দুর্গা, এবং টেরাকোটার এদিকেও বেশ কিছু জিনিসপত্র রয়েছে। পুরো জায়গাটাতেই একটা ওই মাড হাট কাইন্ড অফ একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে, একদম পুরোপুরি একদম। দেখুন, পুরো এনভায়রনমেন্টটা একদম ওই রকম ধরনের একটা এনভায়রনমেন্ট তৈরি করে রেখেছে। এবং শুধু যে পুরাতন জিনিসপত্রই একটা এফেক্ট রেখেছে তা না, নতুনের এফেক্টও রেখেছে। এসি আছে এবং পেকো সেখানে বসেও পড়লো, ঠিক আছে? পেকো, কেমন রে জায়গাটা? ভালো। এখন দেখতে হবে হচ্ছে খাওয়া দাওয়া কীরকম। খাওয়া দাওয়ার যিনি নেই সে হচ্ছে বাবা, যার হাত ধরে প্র্যাকটিক্যালি আমি ঘুরতে শিখেছি। মার প্রচণ্ড মন খারাপ লাগছিলো, তাও একটু জোর করে, মার জন্যই আরও জোর করে বের করা। মানে যার হাত ধরে প্র্যাকটিক্যালি ঘুরতে শিখেছি, ট্যুর প্রোগ্রাম করতে শিখেছি, ট্যুর ব্যবস্থাপনা করতে শিখেছি, সে আজকে নেই। ওদিকে আবার আমরা ঘুরতে বেরোবো, এটা ভাবলে পরেই কোথাও একটা মোচড় দিচ্ছে। ভাবতে চাইছি না, বাট স্টিল ইট ইজ কামিং ইন মাই মাইন্ড। মানে একটা অবচেতন মনে সবসময় জিনিসটা কাজ করে যাচ্ছে। বাট ঠিক হ্যাঁ, লেটস সি, লাইফ মুভস অন। এইখানে মাদার্স হাটেতে চা দিয়ে গেছে, সেটাও আবার ওই পুরীতে আজকাল আমরা দেখি না, মাটির পটে চা দিয়ে গেছে, সেই রকম ছোট্ট ছোট্ট পটেতে করে চা দিয়ে গেছে, ব্ল্যাক টি দিয়ে গেছে। মা, তুমি কী নিয়েছো দেখি? মা লুচি আর আলুর তরকারি নিয়েছে। আর এইখানে পকাই বসে খাচ্ছে, পকাইয়ের মা পকাইকে খাওয়াচ্ছে, পকাইয়ের মাসি উইদাউট এনি কাজ পাহারা দিচ্ছে। আর পেকো স্যান্ডউইচ পেয়ে গেছে, বাট স্টিল স্যান্ডউইচ খাচ্ছে না। যেটা বলেছিলাম, এখানে যে রোবোটিক একটা সার্ভিংস, একটা এখানে একটা সিস্টেম রয়েছে। এনারা এখানে, দাদা এখানে রেডি করছে। এটা 12টা থেকে চলবে। 12টা থেকে এই যে এখানে 3 জনে বসে আছে, গ্যারেজ হয়ে গেছে, আর আরেকজন ক্রমান্বয়ে দুষ্টুমি করে যাচ্ছে। পকুস, বড় বড় চোখ করছি আমি, বড় বড় চোখ করছি। এইটা হলো হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। যে ইংরেজদের ফ্ল্যাগ উঠছে, ও না, ভারতেরই ফ্ল্যাগ উঠছে। এই হলো হচ্ছে কাশিমবাজার, কাশিমবাজার প্যালেস অফ রয়েস রাজবাড়ি। এটা হলো হচ্ছে কাশিমবাজার রাজবাড়ির ভেতরে আমরা ঢুকে গেছি। এটা হচ্ছে রিসেপশনটা। সব থেকে বেশি ভালো লাগবে দেখতে সেটা হলো হচ্ছে যে এই জায়গাটা সন্ধ্যেবেলা যখন এই ঝাড়টা জ্বলবে, নিশ্চয়ই আশা করি, তখন এটা আরও সুন্দর দেখতে লাগে। মানে এত ফ্যান্টাস্টিক দেখতে লাগছে। আমি জানি না এখানে কতটা দেখা যাচ্ছে,
তো আমার ধারণা যে এখানে যে আসবাবগুলো রাখা আছে সেগুলো ওনারা ইউজ করতে দেন, কারণ ইউজেবল বলেই মনে হচ্ছে। সম্ভব সুন্দর লাগছে। একটা হালকা একটা মিউজিক চলছে, এটা বোধহয় আগেকার দিনে না সে খোলা জায়গা ছিল। আমি পুরো জায়গাটাই ঘুরিয়ে দেখাবো, আমি আগে একটু ড্রাইভার রুমটা দেখে নিই। এইগুলো পুরনো কিছু অ্যান্টিক জিনিসপত্র, রূপোর কিছু বাসন কোসন। এই হচ্ছে মোটামুটি একটা ফার্স্ট লুক, খুব ওয়েল মেনটেন একদম। এখানে এগুলো দিয়ে এসে এই দিকে এসে এখানেও একটা ঝাড়বাতি আছে। এই 3 নম্বর রুম, এই রুমটা আমাদের। এখানে লোকজনেরা ঘোরাঘুরি করতে শুরু করে দিয়েছে। যেখানে একটা টিভি আছে, এখানে একটা ছোট একটা ফ্রিজ আছে, এইদিকে দুটো চেয়ার আছে, একটা ইলেকট্রিক কেটল আছে, এখানে একটা টিভি। আচ্ছা, এইটা হচ্ছে এসি আছে। এখানে হচ্ছে দুটো বেড, এই একটা বেড, এই একটা বেড। ওই দিকে হচ্ছে আরেকটা রুম আছে, এই দিকে আরেকটা রুম আছে, এই একটা রুম, এই রুম একটা আছে। এখানে একটা আলমারি আছে, এখানে একটা আলমারি। কেমন মা? হ্যাঁ, ভালো না বলে উপায় নেই। আচ্ছা হ্যাঁ, এটাই আমি বলতে যাচ্ছিলাম যে ঘরগুলো রাজবাড়ির তুলনায় বেশ ছোট, একটু ছোট। ওয়াশরুম আছে, গিজার আছে, এখানে আছে। এই দুটো আমাদের আমাদের মানে ও, এখানে একটা মিরর আছে, একদম ফুল সাইজের একটা মিরর আছে। একটা টিভি আছে, এখানে একটা জিনিস, একটা এইরকম জিনিস আমার বাড়িতেও আছে, এরকম জিনিস আমার বাড়িতেও আছে। এখানে ওরা সেট দিয়ে গেছে, চায়ের ইয়ে দিয়ে গেছে, 3 লিটার জল দিয়ে গেছে, ইলেকট্রিক কেটল রয়েছে, কাজে এখানে চা বানিয়ে খেতে পারবো। এগুলো কমপ্লিমেন্টারি, নো স্মোকিং জোন। আচ্ছা, এখানে ওরা দিয়ে গেছে হচ্ছে কড়িবর্গা ছাদগুলো, সেগুলো কিন্তু রেখে দিয়েছে, অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। এই খাটগুলো নতুন করা, নতুন তৈরি করা, কারণ এই কাজগুলো দেখলে পরেই বোঝা যাচ্ছে যে এগুলো আজকের এখনকার দিনের কাজ। এই নতুন মানে তুমি আসবে বলে নতুনটা করেনি, মানে পুরনো। ওইখান থেকে ট্রাভেল দাও না আমাকে। ও আমাদের ওইখানে 3টে টাওয়েল দিয়েছে, না 2টো টাওয়েল দিয়েছে। আচ্ছা, এখানে কিছু একটা টাইমিং দেওয়া আছে, চেক ইন চেক আউটের টাইমিং দেওয়া আছে, আর ইয়ে লাঞ্চের টাইম, ব্রেকফাস্টের টাইম, ডিনারের টাইম, এই সমস্ত দেওয়া টেওয়া আছে। হাউসকিপিংয়ের জন্য যদি কিছু দরকার হয় কোনটার থেকে কটা অবধি পাওয়া যাবে, ঠিক আছে। হাউসকিপিং আমাদের দরকার হবে না, কারণ আমরা কালকে 10টায় বেরিয়ে যাবো, আজকে 12টার পরে ঢুকেছি, তার কাজে হাউসকিপিং আমাদের দরকার হবে না। এটা হচ্ছে ওদের পুজোর দালান। আধুনিক ঝাড়বাতিও আছে, পুরনো ঝাড়বাতিও আছে, সবই আছে, সব মিলিয়ে মিশিয়ে পুজোর দালান সাজানো। কিন্তু যেটা ওয়ান্ডারফুল লাগছে সেটা হচ্ছে এখানে একদম পেতলের একটা বড় একটা ঘোড়া, উপরে একটা পেতলের একটা ডাব বসানো। এটা কিন্তু পুরোনো দিনেরই জিনিস একদম। আর এই ঠাকুর এসে গেছে, এখন অবধি লাইট জ্বালায়নি। অসম্ভব সুন্দর ঠাকুরটা দেখতে।
অসম্ভব সুন্দর লাগছে। ওপরটা হলো হচ্ছে সিলিংটা হচ্ছে পুরোপুরি টালির সিলিং। আমরা এখন কাশিমবাজারে লাঞ্চ করে এখন আমরা ঘুরতে বেরিয়েছি একটু রাজবাড়ি দেখতে। আমাদের সঙ্গে দিদি আছে। দিদি, আপনার নাম কি? সোনালী মাড্ডি। সোনালী মাড্ডি দিয়ে আছেন। উনি আমাদের পুরো রাজবাড়িটা ঘুরিয়ে দেখাবে আর রাজা মহারাজাদের গল্প শোনাবে। এটা নাচঘর। হ্যাঁ, এটা নাচঘর ছিল। ইনি রাজা ছিল আতসনাথ রায়, তার ছেলে কমলারঞ্জন রায়। এখন ইনি আছে কুশান্ত রায়। ইনি আছেন? হ্যাঁ, তার ছেলে ইনি কল্লব রায় এখন। হ্যাঁ, তো বিশাল একটা, এটা দেখেই বোঝা যাচ্ছে এটা একটা বেলজিয়াম গ্লাস। এটা বেলজিয়াম গ্লাসের আয়না একটা। এটা বেলজিয়াম গ্লাস, দেখেই বোঝা যাচ্ছে এটা বেলজিয়াম গ্লাস। হ্যাঁ, একদম। এটা হুকো, আগের দিনের গড়গড়া হুকো। এটা টানা পাতা, তখন তো ফ্যান ছিল না, এটা দিয়ে হাওয়া করতো। ওইটা আলো আসার জন্য, তখন তো কারেন্ট ছিল না, আচ্ছা আলো আসতো। আচ্ছা, এটা দিয়ে আলো আসতো আর এটা দিয়ে পাখায় হাওয়া করতো। তখন এই একটা কাপড়েই হয়ে যেত। এখন আমাদের দুইটা পাখা, দুইটা এসিতেও হয় না। এখানে প্রবেশ নিষেধ লিখে দিয়েছে, তার কারণ এই পথটা ওপরের পথ। এখন যারা বর্তমান মালিকানায় রয়েছে তারা ওপরে থাকে না। ন্যাচারালি তাদের প্রাইভেসিটা নষ্ট করাটা উচিত না। এটা আমরা ভেতর দিকটায় ছিলাম। ঠাকুরমশাই এসছেন, এক্ষুনি দরজা খুললেন, তাই আমি সামনে দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নারায়ণশিলা, এই হচ্ছে নারায়ণশিলা, এই রাধা গোবিন্দ দুদিকে, ঠিক আছে। আর মাঝখানে জগন্নাথ বলরাম সুভদ্রা, এখানে গণেশ, এই যে এখানে, এখানে গোপাল, এখানে পঞ্চশঙ্খ, আরও বেশ কিছু ওনাদের জিনিসপত্র রয়েছে। এখানে এখন ঠাকুরের গোছগাছ চলছে। এটা কি ওই অলক্ষ্মী বিদায়ের পুজো? আচ্ছা, এখানে ঘটগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর। চলো চলো, যে কুলোটা রেখেছে, কুলোটা পিটাতে পিটাতে অলক্ষ্মী বিদায় হবে। মা দাঁড়াও, আমি তুলে দিচ্ছি। মা 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 মা, হ্যাঁ আরে দাঁড়াও না।
ব্রেকফাস্টের বাফেটের মধ্যে আছে হচ্ছে এখানে ব্রেড আছে, ব্রেড টোস্ট আছে, এখানে বললে পরে দাদা ওরা ইয়ে করে দিচ্ছে, এখানে সঙ্গে সঙ্গে পোচ কিংবা মামলেট কিংবা যেটাই হোক না কেন করে দিচ্ছে। বয়েলড এগ রয়েছে, এখানে মোমো রয়েছে ভেজ আর ননভেজ, এখানে আদারওয়াইজ এখানে জেলি আছে, মাখন আছে, এখানে একটা চাটনি আছে, এখানে এটা কি আছে জুস আছে, এখানে ফ্রুটস আছে, ফ্রুটসের মধ্যে ব্যানানা রয়েছে, এদিকে রয়েছে হলো হচ্ছে এখানে কচুরি আছে, এটাতে রয়েছে হলো হচ্ছে সুজি রয়েছে, আচ্ছা আর রয়েছে হলো হচ্ছে সুজি রয়েছে, আর এখানে আলুর দম রয়েছে, আর ওই দিকে আছে হলো হচ্ছে টি কফি, ওগুলো রয়েছে ওই দিকটাতে সেগুলো। দেখুন এটা হলো হচ্ছে প্র্যাকটিক্যালি একটা ফুল ভিউ, ঠিক আছে, কাশিমবাজার রাজবাড়ির সামনের দিকটাতে, এই দিকটাতে রাস্তাটা, আমরা যে দিক থেকে এসেছিলাম সেই দিকটাতে রাস্তাটা, এবং এই দিকটাতে প্র্যাকটিক্যালি একটা ফুল ভিউ কাশিমবাজার রাজবাড়ি। এবারে একটা জিনিস আপনাদেরকে বলি যে কালকে থেকে যে আমরা আছি, আমাদের খরচাপাতিটা কীরকম হলো, সবই তো ভালো, এত সুন্দর সাজানো প্রপার্টি, এত সুন্দর সমস্ত কিছু, এবং বুকিংটা আপনারা কোথা থেকে করবেন। অন্যান্য রাজবাড়ির তুলনায় আমি বলবো কাশিমবাজার রাজবাড়ি খরচাটা বেশ কিছুটা কম, ঠিক আছে। যেহেতু আমি এটা কোনো পেইড প্রমোশনে আসিনি, আমার এই গুটিচারের সাবস্ক্রাইবারের জন্য আপনারা বুঝতেই পারছেন আমাকে কেউ পেইড প্রমোশন দেবে না, ঠিক আছে, কিন্তু আমি নিজেই এক্সপ্লোর করতে এসেছি, নিজেই থাকতে এসেছি, এবং থেকে একটা আলাদা একটা এখানে থাকবো, আলাদা একটা ফিল নেব, সেই জন্য আসা, সেই কারণের জন্য নিজের গ্যাঁটের পয়সা খরচা করে একদম আসতে হয়েছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কতটা কি খরচা হয়েছে আপনাদেরকে বলি। প্রথম কথা হচ্ছে বুকিং কিভাবে করবেন। বুকিং এদের অনলাইনে আছে, এদের মেক মাই ট্রিপ কিংবা ওই জাতীয় যে সমস্ত বুকিং ওয়েবসাইটগুলো রয়েছে সেই সমস্ত ওয়েবসাইটেতেই এদের বুকিংটা পাওয়া যায়। আর দ্বিতীয় হলো হচ্ছে সেটা হলো হচ্ছে যে এই বুকিংটা আপনারা এনাদেরকে ফোন করেও করতে পারেন, আমি ফোন নাম্বারটা দিয়ে দেবো এনাদেরকে। আর সেইটাতে বুকিংটাতে ইনক্লুডেড থাকবে হচ্ছে আপনার ব্রেকফাস্টটা, মানে পরের দিনের ব্রেকফাস্ট। আপনি তো যেদিন আসছেন সেদিন তো 10টায় চেক ইন, 11টায় চেক ইন, কাজী 11টায় চেক ইন, পরের দিন 10টায় চেক আউট, এটা অলমোস্ট সব জায়গায় একই টাইমিং। কিন্তু সেদিন তো ব্রেকফাস্ট হচ্ছে না, পরের দিনকে ব্রেকফাস্টেতে আপনার এদের কিন্তু একটা হিউজ বাফেট থাকে, ঠিক আছে। এবারে হলো হচ্ছে এই ব্রেকফাস্ট এবং থাকা নিয়ে আমাদের কীরকম কী খরচা হয়েছে। আমরা 4 বেডেড রুম এনাদেরকে বলেছিলাম, এরা আমাদেরকে 6 বেডেড রুম দিয়েছে, রাদার বলতে গেলে পরে 7 বেডেড রুম দিয়েছে, কারণ ভেতর দিকের রুমটার যে বেডটা সেটা যথেষ্ট বড়, সেখানে 3 জন শোয়া যায়, আর সামনের দিকে যে দুটো বেড দেখতে পেলেন সেটাতে দুজন শোয়া যায়, ঠিক আছে। তাহলে পরে তো মানে বেশ ভালো মতনই শোয়া যাচ্ছে, এবং এসি ভালো কাজ করছে, বাথরুম ওয়েল মেনটেইনড, একদম সমস্ত কিছু ওয়েল মেনটেইনড, বা ঘরের মধ্যে জল দেওয়া আছে, কমপ্লিমেন্টারি চা কফি দেওয়া আছে, সমস্ত কিছুটা দেওয়া আছে। খরচা হয়েছে হচ্ছে আমাদের 11,800, এরা প্রথম বলেছিল, ঠিক আছে। আমরা তখন এনাদেরকে বলি কিছু ডিসকাউন্ট করতে, তখন ওনারা বলেন ঠিক আছে আপনি বুক করুন, আমরা দেখে দেবো। এনারা খুব যৎসামান্য হলে পরেও কিছু ডিসকাউন্ট করেছে। ডিসকাউন্টের অ্যামাউন্ট আমি বলছি না, কারণ এটা যে যার মতন বার্গেন করে যদি কিছু ডিসকাউন্ট করতে পারেন সেটা তার ব্যাপারে তার ব্যাপার। আর একটা জিনিস হলো হচ্ছে যেহেতু আমরা গাড়ি নিয়ে এসেছি, ড্রাইভার এসছে, এদের ড্রাইভার থাকার জন্য আলাদাভাবে এরা 300 টাকা নেয়, তাহলে পরে ওই মোটামুটি আপনি 12,100 মতন ধরতে পারেন আমাদের অল ওভার এখানে থাকার খরচাটা হয়েছে। ড্রাইভারের খাওয়াটা কিন্তু এক্সক্লুডেড। ড্রাইভারের যদি বহরমপুর ঘুরতে আসেন তাহলে পরে এদের এখানে খাওয়া দাওয়ার জন্য আসতে পারেন। ও আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এদের এখানে আপনি যদি ভাবেন যে শুধু আমি রাজবাড়ি ঘুরে দেখব, তাহলে পরে থাকার যে জায়গাটা, মেইনলি যে জায়গাটা আমরা আছি ভেতরে ইনডোরটা, ওই জায়গাটা ছাড়া কালকে যে জায়গাটা রাজবাড়ি যখন ঘুরিয়ে দেখাচ্ছিল, ঠিক আছে, সেই জায়গাটা কিন্তু 50 টাকা করে টিকিট পার হেড কাটা হয়, ঠিক আছে। এবং তখন কিন্তু ওনারা পুরো জায়গাটাই আপনাকে ঘুরিয়ে দেখাবে, এক্সেপ্ট যে একদম প্রপার জায়গাটায় আমরা আছি সেই জায়গাটায় ঢুকতে দেওয়া হয় না তাদেরকে পুরো জায়গা।
আমরা রাজবাড়ি ঘুরতে ঘুরতে আমাদের অলমোস্ট র্যাপ আপ কমপ্লিট, ঠিক আছে, আমরা বেরিয়ে যাব একটু পরেই। কিন্তু আমাদের সাথে দেখা হয়ে গেছে বর্তমান প্রজন্মের একজনের সঙ্গে। টাইম চেয়ে নিয়েছি কারণ আমাদের রুমের টাইমও শেষ হয়ে যাচ্ছে, আর উনিও অত্যন্ত ব্যস্ত মানুষ। আমি আলাপ করিয়ে দিতে চাইছি। আমার সাথে রয়েছেন, নমস্কার, পল্লব রায়। আমার সাথে রয়েছেন পল্লব রায়। উনি এই রাজবাড়ি এখন দেখাশোনা করেন। ওনার বাবা আছেন হচ্ছে প্রশান্ত কুমার রায়। প্রশান্ত কুমার রায় বাবা আছেন, মা আছেন, সুপ্রিয়া রায় আছেন। আচ্ছা, আমরা অ্যাজ এ ফ্যামিলি আমরা এই রাজবাড়িটাকে বিগত 30 বছর ধরে চেষ্টা করছি এটা রেস্টোর করে সুন্দর করে পূর্বে যেরকম ছিল সেরকমভাবে আবার ফিরিয়ে নিয়ে যেতে। এবং আমাদের গেস্টরা যারা আসেন, বর্তমানে এটা একটা হেরিটেজ হোটেলে রূপান্তরিত হয়েছে, অ্যাট দিস পার্ট অফ ইট, অ্যান্ড ইট ইজ রেকগনাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো আমাদের যারা গেস্টরা আসেন তাদেরকে আমরা চেষ্টা করি সেই আগেকার দিনের মতন একটা রয়্যাল এক্সপিরিয়েন্স তাদের দেওয়ার জন্য। আর আমি রাজবাড়িটা ঘুরে দেখে আমি ওনাকে ফিডব্যাক দিচ্ছিলাম যে বিশেষ করে স্টাফেরা ইজ ভেরি কোঅপারেটিভ, মানে এত ভালো স্টাফ এবং এত ওয়েল মেনটেন। উনি বলছিলেন যে এখানে 60 বছর ধরে এটা প্র্যাকটিক্যালি এটা বন্ধ ছিল, তারপরে ওনারা একটু একটু করে আস্তে 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 এটাতে হাত দেয়, এটাকে হোটেলে আস্তে 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 রূপান্তরিত করবার চেষ্টা করে। আপনি বোধহয় বলছিলেন 3-4 বছর হয়েছে এই ফুল রিনোভেশনটা। এই ধরুন থাকার ব্যবস্থাটা অনেক দিন আগেই হয়েছে, প্রায় 7-8 বছর আগে হয়েছে। তো কিন্তু এত বড় যে রাজপ্রাসাদ যেটা বলেছিলেন প্রায় বিগত 60 বছর অনেকগুলো পোর্শন বন্ধ ছিল, কারণ আমার ঠাকুরদাদা রাজা কমলরঞ্জন রায় তিনি 1953-তে যখন এস্টেট অধিগ্রহণ হয়ে যায় তখন উনি কলকাতায় শিফট করেন। আর এত বড় বাড়ি তো মেনটেন করা সম্ভব ছিল না, বুঝতেই পারছেন। তো সেই জন্য অনেকক্ষণ ঠাকুরদাদা গত হলেন। তো তখন আমাদের একটা বিরাট ভাবনা চিন্তা হলো যে এটাকে নিয়ে কী করা যায়। তো তখন থেকেই আমরা মানে ভাবছি যে এটাকে কীভাবে মানে ভাইবল করা যায় বা কীভাবে আস্তে আস্তে একটু করে তার পূর্বের রূপ ফিরিয়ে আনা যায়। কারণ অনেক গল্প আছে যেগুলো আমরা শুনেছিলাম, কিন্তু সেগুলো ধরুন 100 বছর আগেকার গল্প, আমরা তো তখন ছিলাম না। কিন্তু গল্পগুলো শুনে মনে হতো কোনোদিন যদি এটাকে আবার সত্যি করে যদি আমরা ভাবতে পারি বা বর্তমান যুগে তার একটা রিফ্লেকশন অন্তত যদি আমরা দিতে পারি, তো সেই ইচ্ছেটা মনের মধ্যে বরাবর ছিল এবং এখনও আছে। তো আমরা সবাই মিলে বিগত ধরুন প্রায় 30 বছর ধরে চেষ্টা করছি বাড়িটাকে অ্যাটলিস্ট মানে বাসোপযোগী করে তোলার। কারণ অনেক জায়গাতে ভেঙে গেছিলো, ছাদ ছিল না, দরজা জানলা বিহীন ছিল, এরকম সব ছিল। তো সেখান থেকে আস্তে আস্তে ধরুন অনেক চেষ্টা করে আমরা সবাই মিলে এটাকে একটা রেস্টোরেশন করার মানে ধরুন দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি। এবং বর্তমানে দ্য সুগার স্পাইস কোম্পানির হচ্ছে আমাদের ফ্যামিলি ইন্ডাস্ট্রি, তো সেখান থেকেই আমরা এটাকে সাপোর্ট করে আবার আজকের দিনে বর্তমানে যে সুন্দর জায়গা আমরা থাকতে পারছি সেই জায়গাটা আমরা নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, আপনাদের এই প্রপার্টিটা এখন মোটামুটি কতখানি এরিয়া জুড়ে রয়েছে? পুরো বাড়িটা যেটা আছে ধরুন এই বাড়িটা কিন্তু মানে একটা বাড়ি নয়, এটা প্রায় 300 বছর ধরে এবং 10 জেনারেশন ধরে একটু একটু করে তৈরি হয়েছে। বিভিন্ন জেনারেশনে বিভিন্ন অংশ তৈরি হয়েছে এবং সেগুলো সব সংলগ্ন, কিন্তু একটা কমন বাউন্ডারি ওয়ালের মধ্যেই আর কি। এবং সামনে যে সুন্দর যে জায়গাটা দেখা যায়, যেটা একটা ধরুন ইউরোপিয়ান ম্যানার হাউসের মতন দেখতে, যে ফ্রন্ট গার্ডেন্স নিয়ে, সামনে আপনার ব্যান্ড স্ট্যান্ড নিয়ে, ড্রয়িং রুমস নিয়ে, এই জায়গাটা ধরুন আনুমানিক 1840 সাল নাগাদ তৈরি। তো এটা হচ্ছে সব থেকে লেটেস্ট কনস্ট্রাকশন বলতে পারেন এবারে। আচ্ছা, মোটামুটি কনস্ট্রাকশন পুরো এরিয়াটা কতখানি, মানে কত? এটা প্রায় ধরুন এক্স্যাক্টলি বলা মুশকিল, কিন্তু প্রায় আপনার মোটামুটি 30-35 বিঘে হবে। আচ্ছা, আর একটা জিনিস হলো হচ্ছে সেটা হচ্ছে যে আমি আরেকটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে আপনাদের সব জায়গায় আমি একটা সিম্বল দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা সিংহ এবং একটি ঘোড়া, ঠিক আছে? এই সিম্বলটার একটু বিশেষত্ব যদি আপনি একটু বলেন। এইটা একটুখানি বলি, এইটা বেসিক্যালি এটা হচ্ছে ইংল্যান্ডের যিনি মোনার্ক আছেন, এটা হচ্ছে ওনার সিম্বল। আচ্ছা, এটা হচ্ছে লায়ন অ্যান্ড ইউনিকর্ন। লায়ন হচ্ছে ইংল্যান্ডের প্রতীক এবং ইউনিকর্ন হচ্ছে স্কটল্যান্ডের প্রতীক। এবং সেই যুগে যখন এই দুটো দেশ একসঙ্গে একত্রিত হয়েছিল, তখন থেকে যে উইন্ডসর যারা আছেন তারা এই সিম্বলটা ইউজ করেন, মোনার্ক অফ ইংল্যান্ড। এবং আমাদের দেশে যখন ইংরেজরা শাসন করতেন সেই সময়তে তারা আমাদের দেশেতে, আমরা তো পরাধীন হয়ে গেছিলাম, আমরা পরাজিত হয়েছিলাম, সেই জন্য আমাদের এখানে স্বাধীন রাজা কেউ ছিলেন না। এবং সত্যি কথা বলতে কি, বাংলাদেশে স্বাধীন রাজা একমাত্র কুচবিহার ছিলেন, যারা কুচবিহার স্টেট ছিলেন, যিনি সবাই পরাজিত হয়েছিলেন। এবং
ধরুন রাজস্থানে বা সাউথ ইন্ডিয়া অনেক ইন্ডিপেন্ডেন্ট রুলার্স ছিলেন যারা পরাজয় স্বীকার করেছিলেন, কিন্তু বাংলাতে সেই অর্থে কোনো ইন্ডিপেন্ডেন্ট রুলার্স ছিলেন না। পরবর্তীকালে যত আমরা শুনি যে রাজা মহারাজা ইত্যাদি, এগুলো কিন্তু খেতাবধারী, অ্যান্ড দ্যাট ইনক্লুডস দি নবাব বাহাদুর অফ মুর্শিদাবাদ। কারণ লাস্ট ইন্ডিপেন্ডেন্ট নবাব ছিলেন সিরাজউদ্দৌলা, তারপর থেকে মির্জাফর অনওয়ার্ডস তারা কিন্তু সবাই খেতাবধারী ছিলেন। খেতাব দিয়ে তাকে স্বীকৃতি দিয়ে তাকে চিহ্নিত করা হতো বা তাকে মানে রয়্যাল টাইটেল দিয়ে তাকে রয়্যালটি ক্রিয়েট করা হতো, বাট হি ওয়াজ এ সার্টিফাইড রয়্যালটি বাট নট ইন্ডিপেন্ডেন্ট রয়্যালটি। এবং এই যে প্রতীকটা যখন কাউকে তখনকার দিনে ধরুন মানে রয়্যাল পজিশনে কাউকে ইলেক্ট করা হতো, তখন তাকে গভর্নমেন্ট পারমিশন দিত টু ইউজ দি কোট অফ আর্মস। এটা বেসিক্যালি একটা লোগো, যেটা আমরা কর্পোরেটে যখন বলি তখন আমরা লোগো বলি, আর যখন ইন্ডিভিজুয়ালি হয় ইট ইজ কল্ড এ কোট অফ আর্মস। ওকে, So it is a lion and unicorn with the British crown on top and the family insignia is in the middle. So এইভাবেতে মানে ব্রিটিশ গভর্নমেন্ট পারমিশন দিলে তবেই কিন্তু এটা ব্যবহার করা যেত। এবং আমাদের ক্ষেত্রে একটুখানি বলি যে এই যে স্বীকৃতি যে রাজা উপাধি হয়েছিল, সেইটা কিন্তু কোনো রকম পলিটিক্যাল অ্যালায়েন্সের জন্য নয়, এটা শুধুমাত্র সমাজে জনহিতকর কাজ করার জন্যে আমাদের পূর্বপুরুষদের রাজা উপাধি দেওয়া হয়েছিল। এবং ইট ওয়াজ নট এ হেরিডিটারি টাইটেল, ইট ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল রেকগনিশন, এবং যে ব্যক্তিকে দেওয়া হতো তিনি একমাত্র এটা ব্যবহার করতে পারতেন, এবং তার অবর্তমানে পরবর্তী প্রজন্ম কিন্তু এই সিম্বলটা আর ব্যবহার করতে পারতেন না। আচ্ছা, এবং এটা একটা প্রাইভেট দরবারে এই রাজা উপাধি দেওয়া হতো, সেখানে রয়্যাল ড্রেস থাকতো, রয়্যাল সোর্ড থাকতো, সনদ দেওয়া হতো, আর এই কোট অফ আর্মসটা ব্যবহার করার পারমিশন দেওয়া হতো। ইট ওয়াজ এ ভেরি ভেরি রেয়ার ইভেন্ট। এবং এই যে অনার্স লিস্ট সেটা বছরে দুবার ইংল্যান্ড থেকে পাবলিশ হতো, একবার ক্রিসমাসের সময়, একবার যিনি সম্রাট আছেন বা সম্রাজ্ঞী যিনি আছেন তার জন্মদিনের সময় পাবলিশ হতো। আচ্ছা, তাহলে এটা যে আপনারা এখন ইউজ করছেন এটার জন্য কি আপনাদের কোনো রয়্যালটি দিতে হচ্ছে? না, এইটা হচ্ছে যে বেসিক্যালি যেটা বাড়ির মাথায় আছে সেটা হচ্ছে আমার ঠাকুরদাদা রাজা কমলরঞ্জন রায়, তার কোট অফ আর্মস। আচ্ছা, এবং হিসেব মতন আমরা যদি ব্রিটিশ গভর্নমেন্টের বা ব্রিটিশ পরাধীন থাকতাম তাহলে ওনার অবর্তমানে এটা আর রাখা যেত না, কিন্তু বর্তমানে যেটা আছে এটা শুধুমাত্র একটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স হিসেবে এটা লাগানো আছে। এবং আমরা যেটা ইউজ করি সেটা কিন্তু ওই কেয়ার সিম্বলটা নয়, আমরা ইটস এ রেপ্লিকা উইচ উই আর ইউজিং অন দ্য টপ অফ দ্য রুম, যাতে আমাদের গেস্টরা রয়্যাল একটা এক্সপিরিয়েন্স ফিল করেন, সেই জন্য এটা করা। জিনিস আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনাকে, সেটা হলো হচ্ছে যে এটা শুরু হয়েছিল মোটামুটি কত দশক? কারণ আমি মুর্শিদাবাদ সম্বন্ধে যেটুকু যা জানি, মুর্শিদাবাদ ওয়াজ মানে ব্রিটিশ আমলের এখানে একটা সিল্কের একটা হাব ছিল, মানে সিল্কের একটা আদান প্রদান ব্যবসা বাণিজ্য হতো। এটা কি সেই সময়কারের সূত্র ধরেই এই রাজ পরিবার তৈরি হয়ে মানে এই রাজের এই ফ্যামিলিটা আস্তে 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 বিল্ড আপ করতে শুরু করে? অ্যাকচুয়ালি কিন্তু ঠিক সেরকমটা নয়। মুর্শিদাবাদ যদি আপনি ইতিহাস দেখেন, এটা কিন্তু মানে ইট ওয়াজ গভর্ন বাই দি সুবে অফ বেঙ্গল। যারা দিল্লির বাদশার আন্ডারে যিনি গভর্নর ছিলেন তাকে সুবে বা সুবেদার বলা হতো, এবং হি ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু মুর্শিদাবাদের যিনি নবাব ছিলেন তিনি এতই পাওয়ারফুল ছিলেন, তিনি বাংলা, বিহার, উড়িষ্যাকে গভর্ন করতেন এবং প্রচুর এখান থেকে রাজস্ব উপায় করে সেটা কিন্তু দিল্লির সম্রাটকে সেখানে তিনি পেশ করতেন, পাঠিয়ে দিতেন, যার জন্য উনি এতই ইনফ্লুয়েন্সিয়াল ছিলেন যে অরঙ্গজেবের মতন সম্রাট তারা কিন্তু এদেরকে ডিস্টার্ব করতেন না। এবং সেই সময়তে নবাবী আমলে কিন্তু এইখানে দুটো বন্দর ছিল, একটা ছিল ভগবানগোলা, দ্বিতীয়টা ছিল কাশিমবাজার। তো কাশিমবাজার ওয়াজ এন ইন্টারন্যাশনাল পোর্ট, যেখানে ধরুন ডাচ, ফ্রেঞ্চ, পর্তুগিজ, আর্মেনিয়ান, ব্রিটিশ সবাই কিন্তু বহু শতাব্দী ধরে, অন্তত 3 শতাব্দী ধরে এখানে ইউরোপ থেকে জাহাজে করে আসতেন এবং জিনিসপত্র কিনে নিয়ে যেতেন। যেমন এখান থেকে স্পাইসেস যেত, সুতির কাপড় যেত, মুর্শিদাবাদ সিল্ক যেত, গজযন্ত্রের প্রস্তুত করা নানা রকম হাতির দাঁতের জিনিসপত্র এক্সপোর্ট হতো, খাগড়ার কাঁসার বাসন এক্সপোর্ট হতো, এরকম অনেক ধরনের জিনিস এক্সপোর্ট হতো এবং সেগুলো ইউরোপিয়ানরা সব কিনে নিয়ে যেতেন। এবং পরবর্তীকালে ডাচেরা তারা খুব ব্যবসায় তারা পারদর্শী ছিলেন, তারা এখানে একটা ডাচ ফ্যাক্টরি তৈরি করেন যেখানে 750 মানে কর্মী, লোকাল কর্মী কাজ করতেন এবং মুর্শিদাবাদ সিল্ক এখানে উৎপাদন হতো। এবং তাদের দেখা দেখি ফ্রেঞ্চরাও এখানে একটা ফ্যাক্টরি তৈরি করেন এবং ব্রিটিশরাও ফ্যাক্টরি তৈরি করেন। তো এই তিনটে ধরুন দেশের তারা তারা এখানে সিল্ক ফ্যাক্টরি বসিয়েছিলেন, শুধুমাত্র এখান থেকে সিল্ক তৈরি করে নিয়ে গিয়ে ইউরোপে গিয়ে তারা এক্সপোর্ট করতেন। কিন্তু এগুলো সব পূর্বেকার ঘটনা।
এবং সেই সময়তে রাজবাড়ি বা ইত্যাদি কোনো কিছুই ছিল না, কারণ তখন আমাদের ইন্ডিপেন্ডেন্ট আমরা ছিলাম, ভারতবর্ষ তখন ইন্ডিপেন্ডেন্ট ছিল এবং তখন দিল্লির যিনি বাদশা ছিলেন তিনি গোটা দেশটাকে শাসন করতেন। এবং পরবর্তীকালে যখন ব্রিটিশরা আমাদের পরাজিত করলো, তারা এসে কিন্তু এই সমস্ত ফ্যাক্টরি এখান থেকে সরিয়ে দেয় এবং গঙ্গার যে জলপথ সেটাও কিন্তু এখান থেকে অনেকটা সরিয়ে দেয় এবং কাশিম বাজারকে প্রদক্ষিণ করে যে মানে গঙ্গার স্রোত বয়ে চলতো সেটা বন্ধ হয়ে যায় এবং এখান থেকে যে পোর্ট ছিল, যে বন্দর ছিল, সেটা উঠে চলে যায় কলকাতায় এবং ব্রিটিশরা এসে বাকি ইউরোপিয়ানদের সব মেরে ধরে এখান থেকে তাড়িয়ে দেয় এবং ফ্যাক্টরিগুলো বন্ধ করে দেয়। তো ফলে এখানকার যে ট্রেড অ্যান্ড কমার্স যেটা 303 সেঞ্চুরি দিয়ে ধরে চলেছিল সেটা কিন্তু ওভারনাইট পুরো কোলাপস করে যায়। মানে এত বড় একটা রিচ একটা মানে একটা ইন্ডাস্ট্রি পুরো জিনিসটাই কোলাপস হয়ে গেল, বন্দর বন্ধ হয়ে গেল এবং ফ্যাক্টরিগুলো সব বন্ধ হয়ে গেল এবং লোকেদের যে উপার্জন করার যে মানে কী বলো ফেসিলিটি ছিল সেটাও বন্ধ হয়ে গেল। সো ইট কমপ্লিটলি টার্ন ইন্টু মানে মানে ফরেস্ট মানে 3 সেঞ্চুরি পরে অ্যাকচুয়ালি। তো এই যে ধরুন যে যে রাজবাড়ি বা ইত্যাদি সেগুলো কিন্তু সব ব্রিটিশ আমলে, তখন তার পরবর্তীকালে এর উত্থান। আচ্ছা, আমি অসংখ্য ধন্যবাদ জানাই ওনাকে। আমি আর বেশি ডিস্টার্ব করব না, এইটুকু যে উনি আমাকে সময় দিয়েছেন এটাই অনেকটা। এবং আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অন ক্যামেরা যে আপনারা প্লিজ আসুন, এসে দেখে যান, থেকে যান। অ্যাটলিস্ট থাকলে পরে আপনারা ওই রয়্যাল ফিলটা নিতে পারবেন। আমরা তো অনেক জায়গায় অনেকে বেড়াতে যাই ভারতবর্ষের, এই জায়গাটাতে আপনারা এসে একবার থেকে যান, কিংবা যে কোনো রাজবাড়িতেই থাকতে পারেন, বাট এটাতে আমি থেকেছি সেই কারণের জন্য বলবো আমি এটাতে থাকবার জন্য। এবং ওরা অসম্ভব ভালো রকমভাবে ওনারা এত সুন্দরভাবে মেনটেন করে রাখছে এবং স্টাফেরা, আমি আগেও যা বলেছি এখনও তাই বলছি, স্টাফেরা অসম্ভব হেল্পফুল সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং আমার ইন্টারভিউটাতে আমি একটা জিনিস মানে একটা মজার জিনিস দিয়ে শেষ করব, সেটা হচ্ছে সবসময় রাজা মহারাজাদের না আমরা ওই পাগড়ি পরা কিংবা শেরওয়ানি পরা কিংবা ওই রকম একটা রয়্যাল ড্রেসে দেখে অভ্যস্ত। আপনারা ভাববেন না আমি যে কোনো মানুষকে ধরে নিয়ে এসে কথা বলতে বসে গেছি, ঠিক আছে? উনি আমাদের মতনই সাধারণ মানুষ, ঠিক আছে? পূর্বপুরুষদের মানে মানে ইয়েতে এখানে এখন উনি দেখাশোনা করছেন, ওনার বাবা দেখাশোনা করছেন, ওনার ছেলেও আছে, কালকে ছিলেন বোধহয় পুজোতে, তিনিও আছেন। কাজী উনি আমাদের মতনই সাধারণ মানুষ এবং ওনারা খুব চেষ্টা করছে জিনিসটাকে, প্রপার্টিটাকে ভালো করে এক্সপ্লোর করে রাখবার জন্য, যাতে আমরা এসে সেটাকে ফিল করতে পারি। হ্যাঁ, মানে অবভিয়াসলি সেটার একটা রেমিনারেশন থাকবেই সবসময়, বাট স্টিল থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ। আপনারা সবাই আসবেন, কারণ মুর্শিদাবাদ হচ্ছে বাংলার মধ্যে, পুরো ভারতের মধ্যে সবথেকে রিচ জায়গা। এবং এই কাশিম বাজার ইতিহাস যেটা বললাম, যে কাশিম বাজার বন্দর ছিল বলেই কিন্তু ইউরোপিয়ানরা এত শতাব্দী ধরে এখানে এসছেন এবং এইটাই কিন্তু ঘটনার সূত্রপাত। কাশিম বাজার যদি না থাকতো তাহলে ব্রিটিশরা আসতেও না, আর ব্যাটেল অফ পলাশিও হতো না, আর হয়তো আমরা পরাজিতও হতাম না। তখন কিন্তু ভারতের মানচিত্রটা হয়তো অন্যরকম হতো, অন্যরকম। তো দিস ইজ এন আনটোল্ড স্টোরি। প্লিজ কাম অ্যান্ড স্টে অ্যাট দ্য কাশিম বাজার প্যালেস অফ দ্য রয়্যালস, রাজবাড়ি হেরিটেজ হোটেল, রেকগনাইজড বাই দ্য মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এবং এসে আমাদের সেই পূর্বের ইতিহাস আপনারা আনন্দ করুন। নমস্কার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। কাশিম বাজার রাজবাড়ির ব্লগ আমরা এখানেই শেষ করছি। আমাদের আপনাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে পরে ডেফিনেটলি আমাদের সঙ্গে থাকবেন। আমাদের প্রথম ট্রাভেল ব্লগ ডেফিনেটলি জানাবেন যে কীরকম কী লাগলো না লাগলো, কেমন ভালো লাগলো, কী খারাপ লাগলো না লাগলো, ডেফিনেটলি জানাবেন। আর সঙ্গে থাকবেন। একটা লাইক যদি দেখেন ভিডিওটা শেষ অবধি, তাহলে ডেফিনেটলি একটা লাইক করে দিয়ে যাবেন। আর রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবার, সেটা টোটালি ডিপেন্ডিং অন ইউ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার মনে হয় যে আমরা ভবিষ্যতে আরও ট্রাভেল ব্লগ নিয়ে আসবো, অন্য ব্লগের মতো ট্রাভেল ব্লগও নিয়ে আসবো। যদি ভালো লাগে তাহলে পরে ডেফিনেটলি সঙ্গে থাকবেন। আর